সাজ দৃষ্টি সরায়। পুরোদমে অস্বস্তিতে পড়ে গেছে ও শানুর কাছে জবাবই আশা করেনি, কিন্তু এই লোক ওকে জবাবের সাথে কারণও বলে দিচ্ছে। নিচে বসে সুজি তখন পা পরিষ্কার করছিল। নিচু হয়ে খপ করে ওকে তুলে নিল সাজ। চলে আসতে যাবে, শানুর এক পা সরে এসে পথ আগলে দিল ওর। সাজ কোনোর উপর প্রতিক্রিয়া দেখানোর আগেই সোজা সাপটা বলল, বিয়ে করবে আমাকে? সাজ টের পেল ওর চারপাশে ধা দিয়ে গেছে। প্রসারিত চোখে শানুরের চেহারা দেখতে থাকে ও। সে দৃঢ় পুরুষটার চেহারায় এক চুলো ভনিতা নেই। মানে সে যা বলছে তা ভেবে চিন্তেই বলছে। কোনো ছেলের তরফ থেকে আর যাই হোক ভালোবাসি আর সে থেকে বিয়ে করবে এই পর্যন্ত কখনো কল্পনা করেনি সাজ। ওর মতো একটা বাক প্রতিদ্বন্দ্বী মেয়ের কল্পনাতে সাজেই না, কিন্তু ঘটেছে ওর সাথে সেটাই। কয়েকদিন আগে এই লোকটাই ভালোবাসি কথাটা ওর জন্য ভয়ের ছিল, বিস্ময়ের ছিল, কিন্তু আজ আর যে শাহানুর হামিদ এই বিয়ের প্রস্তাব সাজের জন্য ঠিক কোন অনুভূতির সৃষ্টি করলো তা তো মোটেও বুঝে উঠতে পারলো না। শাহানুর প্যান্টের পকেটে ডান হাতে বৃদ্ধাঙ্গুল ছোলালো। আগের মতোই স্বাভাবিক ভঙ্গিতে বলল, মা বাবা বিয়ের দিন তারিখ ঠিক করতে তোমাদের বাসায় যেতে চাইছে। আমিও তোমাকে দূরে রাখতে চাইছি না। একেবারে বউ হয়ে আমার কাছে আসতে তোমার আপত্তি আছে কোনো? সাজ মামনি, কোনো হেল্প লাগলে ডাইকো, আমি আছি এখানে। শটরোর্ধ কর্মচারীর ডাকে হুঁশ ফেরে সাজ। শিল্পের শেষ প্রান্তে ফাঁকা জায়গায় তাকালো। হেল্পের দরকার তো ছিল। শানুর ঘাড় বাড়িয়ে এক পলক পেছনে দেখেনি, আবারও সামনে তাকালো। কর্মচারী এই দিকটাই আসেনি। নিজের টেবিলে বসে সে ডাক দিয়েছিল সাজকে। শরীর মৃদু কম্পন অনুভব করলো সাজ। সে সাথে এটাও অনুধাবন করলো চুপ থাকার সুযোগ নেই। জবাব না দিয়ে পাশ কাটানোর মতো কোনো মানুষ ওকে প্রশ্ন করেনি। একটা শুকনো ঢোক গিলে জড়তা কাটিয়ে ওঠার চেষ্টা করল ও, ইশারায় বোঝালো, আপনি অহেতুক বাড়াবাড়ি করছেন, এটা সম্ভব না। কেন? সাপাটে সোজা প্রশ্ন করেছিল। সাজ থমকালো। সবটা তো জানে এই লোক, তবুও ওর কাছ থেকে কেন শুনতে চাইছে? শানুর গুরুতরভাবে বলল, কারণ বলো সাজ। কারণ আমার পরিবার আপনাকে পছন্দ করে না। তো তোমার পরিবারকে কে বিয়ে করতে চাইছে? আমি তো তোমাকে বিয়ে করব। আমাকে তোমার পছন্দ কিনা সেটা বলো, বাস। ভ্রু কুচকে আসে। এটা কি মজা করার পরিস্থিতি, নাকি মজা করার মতো কোনো কথা? শানুর হামিদের জন্য সবকিছু যে রসিকতা আরও একবার তার সাজের মনে পড়ে গেল। ও এবার কিছুটা রাগ নিয়েই বোঝে। কিন্তু আমার পরিবারে যাকে অপছন্দ আমি তাকে কোনোদিনও বিয়ে করব না। শানুর ছোট্ট একটা দম ফেললো। গোটা কথোপকথনে কোথাও এক চুলো অবাক হয়নি ও। সাথে এটাও আন্দাজ করেছিল ওর বিষয়ে নিজের অভিব্যক্তির স্বাদ স্বীকার করবে না। অত্যন্ত যতদিন না তালুকদার পরিবারে সম্মত হচ্ছে ততদিন না তো নয়, সাজ বুঝালো। এবার আমি যেতে পারি? হ্যাঁ, তাহলে আর তোমার সাথে কথা বলে কি লাভ? আমি সোজা তোমার পরিবারের সাথেই কথা বলি। কেন তাদের আমাকে অপছন্দ? আপনি জানেন না তাদের কেন আপনাকে অপছন্দ? প্রথম দিনেই আপনি তালুকদার নিবাসে যা করে এসেছিলেন। এই ঘটনার গিল্টি ফিল আছে আমার সাজ। ওখানে তোমার আর কামরুলের পরিবার ছিল। তোমার পরিবার তোমাকে জানে, আর কামরুলের পরিবারকে আমি জানিয়েছি। কেন আমি ওই দিন ওই কথাটা বলেছিলাম? আমার মনে হয় না ওই শব্দ তোমাকে আর কোথাও কখনো দ্বিতীয়বার ফেস করতে হয়েছে। অপরাধ বোধ এত বেশি ছিল যে আমি এক্সকিউজ করেছিলাম তোমার কাছে বেশ কবার। তবুও যদি তোমার মনে হয় তা যথেষ্ট ছিল না, এখন আমাকে ক্ষমা করা যায় না, তাহলে বলো কি করতে হবে আমাকে? আমি সব কিছু করতে রাজি আছি। শানুর জবাবে কোনো রূপ থামাথামি ছিল না। এমন সুস্পষ্ট স্বীকারোক্তি হয়তো কেবল সেই দিতে জানে। আর এই জবাবটাই সাজও মনে মনে জানত। অভিযোগ তো প্রথম দিনই তুলে নিয়েছিল। যা ছিল তা ছিল অনুরাগ, আর শানুর হামিদের প্রতিবারের উপস্থিতি সেটাও ভেঙে ছুড়ে দিয়েছিল। সাজ ব্যাস ভাইয়ের কথাতেই পুনরাবৃত্তি করেছিল। এবারও মাশফিকের অভিযোগকেই বোঝালো। যে সম্পর্কে ছিলেন সিরিয়াস নন বলে সেটাকে আগাতে পারেনি, তাহলে আবার কেন? তোমার কি মনে হয় আমি তোমার ব্যাপারে সিরিয়াস না? খামোখে তোমাকে বিয়ে করতে চেয়েছে করে একের পর এক জবাব সেইভাবেই আসছিল, সেইভাবেই রুবি দিয়েছিল। মাশফিকের সেই প্রশ্নগুলো সাজকে গত কয়েকদিন স্থির করতে দেয়নি। রুবির প্রশ্নগুলোকে আরো অস্থির করেছিল। কয়েক মুহূর্ত পেরিয়ে যায়। সাজের তরফ থেকে আরো কিছু শোনার আশা করেছিল শাহানুর। ওকে ইতস্তত করতে দেখেও কিছুটা মাথা ঝুঁকিয়ে বলল, ইয়েস ম্যাম। আর কোনো অভিযোগ? আপনি তো সিগারেটও খান। শেষ অবধি এটার ইশারায় দিয়ে ফেলেছিল সাজ। মাশফিকের সর্বশেষ যুক্তি বুঝালে শেষে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিল ও। পরপরই চোখের মতো চোখ তুলে দেখলো শাহানুর হামিদ আটকেছে। এতক্ষণে কথোপকথনে এই প্রথমবার বিভ্রান্ত দেখাচ্ছে ওকে। প্রশংসক চেয়েছিল সে।
ও কি বোঝালো? শাহানুর যেন একেবারে বুঝে ওঠেনি। দুইবার এদিক ওদিক তাকালো শাহানুর, আবারও সাজের দিকে তাকালো, কিন্তু সাজ তখন আর চোখ তুলেছে না। মেঝের দিকে তাকিয়ে বাঁ হাতের বুড়ো আঙুল মুচড়াচ্ছে। শাহানুর অবুঝের মতো করে বলল, তার মানে এখন আমাকে সিগারেট ছাড়তে হবে। আরেক দফা চোরা চোখে শাহানুরের দিকে তাকালো সাজ। কয়েক মুহূর্তে বিমূঢ় হয়ে থেমে থাকার পর শাহানুরের ঠোঁটে অদ্ভুতভাবে হাসি ফোটে। সাজ বুঝে উঠল না এখানে এইভাবে হাসার মতো কিছু কি আছে। প্যান্টের পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করলো শাহানুর, তারপর সেটা পায়ের পাশের ময়লার ডাস্টবিনে ফেলে হাসি মুখে বলল, ব্যাপার না, আল ম্যানেজ। সকাল বিকাল তোমার চুমু পেলে নেশা আপনা আপনিই কেটে যাবে। কান গরম হয়ে ওঠে সাজের। ওখানে আর একটা সেকেন্ডও দাঁড়ালো হলো না ওর। শাহানুর আর সেলফের মাঝামাঝি অল্প বিস্তর যেটুকু জায়গা ছিল সেখান দিয়ে উবু হয়ে শাহানুরকে পাশ কাটালো সাজ। সুজিকে কোলে করে বই ঘর থেকে রীতিমতো ছুটে বেরিয়ে গেল ও। মাগরিবের এই সময়টা তালুকদার নিবাস শুনশান। বিছানায় সুজি চারদিকে ছড়িয়ে শুয়ে আছে। সাজ ফোন হাতে নিয়ে বিছানায় বসা, আর ওর সামনে মৌ হতবাক হয়ে বসা। শ্বশুরবাড়ি থেকে আসার পরপরই সাজকে ওদের বাসায় যেতে বলেছিল, কিন্তু সাজ যায়নি। আজ তাই মৌ বরকে নিয়ে তালুকদার নিবাসে চলে এসেছে। কথাবার্তা শেষ করে ওর বর আসিফ মাশফিকের সাথে বেরিয়েছে, বলেছে ঘন্টাখানিক পর এসে নিয়ে যাবে মৌকে। চায়ের কাপ নিয়ে সাজের ঘরে এসে বসাচ্ছে মৌ। বান্ধবীকে অন্যমনস্ক দেখে বারবার কারণ জিজ্ঞেস করেছিল ও। সাজ চুপ ছিল, চিন্তিত ছিল, চাইছিল না গোটা বিষয়টা মৌয়ের সামনে রাখতে। তবুও এক সময় মৌয়ের জোড়াজুড়িতে সবটা বলে দেয় ও। বেশ অনেকটা সময় বিমূঢ় হয়ে বসে থাকার পর মুখ খুলল মৌ, বলল, তার মানে আরজে সায়াফ হামিদ তোকে বিয়ের জন্য বলেছে? সাজ আস্তে ধীরে ওপর নিচে মাথা করলো। মৌ কপালে হাত দিল, এদিক ওদিক তাকিয়ে মুখে নিয়ে দম নিল। আগের মতো বিস্ময় বহাল রেখে বলল, আর তোর ফ্যামিলির তাকে পছন্দ না? সাজ এবারও মাথার উপর নিচে করে সম্মতি বোঝালো। মৌ মাথা দোলালো, যেন বোঝালো এমনটা কি করে হয়। ঠিক তখনই টুম করে নোটিফিকেশন আসে মৌয়ের ফোনে, দ্য শাহানুর শো ইন ইজ লাইভ নাও। মৌয়ের ফোনে নোটিফিকেশন উইন্ডো লেখাটা চোখে পড়ে সাজেরও। সাজ নিজের ফোন টাইপ করলো, তুই এর শো শুনিস? বিগ ফ্যান অফ হিম, একটা শো মিস দেয় না। সাজ প্রসারিত চাইলো, ভ্রু নাচিয়ে কি বুঝালো মৌ। সাজ দ্রুত হাতে টাইপ করলো, তাহলে বাসায় চলে যা, এখানে বসে তোর ওনার শো শোনা হবে না। কেন, কি সমস্যা এখানে? কোনো সমস্যা নেই, তুই বাসায় যা, আমি সময় করে যাবো তোদের বাসায়। কে শুনে কার কথা। মৌ লাইভ চালু করে দিল ফোনে। সাজ আস্তে ধীরে পড়ে যায়। কাপ দুটো নিয়ে চলে আসতেই যাচ্ছিল ও। মৌয়ের হাত ধরে ওকে বসিয়ে রেখে বলল, তুই কোথায় যাচ্ছিস? যেখানেই যাই এর ধারের কাছে তো থাকছি না। কেন, এখানে থাকলে কি হবে? জানি না, কিন্তু আমার ভয় হয় উনি আমাকে বুঝে যান। মৌ আটকে রইল। পর মুহূর্তে ফিক করে হেসে দিয়ে লাইফের নাম্বার ডায়াল করলো ও। ফোন লাউড স্পিকার দিয়ে সাজকে ধরিয়ে বসিয়ে রাখলো। তাই নাকি? তাহলে তুই এখানেই বসে থাক, আমিও তো দেখি আরজে সায়াং তোকে কত বোঝে। সাজ অনবরত বারণ করেছিল ওকে, কিন্তু ওর বারণ কানে তোলেনি মৌ। স্ট্রিং বাজতেই সাজ বুক দুরু শুরু হয়ে যায়। সরে আসার চেষ্টা করেছিল, সাথে মনে মনে এই দোয়াটাও করেছিল যাতে এই কল রিসিভ না হয়, কিন্তু ওর দোয়া কবুল হয় না। 2 দণ্ড রিসিভ হয় কলটা। ওপাশ থেকে ভেসে আসে সেই পরিচিত হাস্যজ্জ্বল পুরুষালী কণ্ঠ। হ্যালো আর সেভেন্থ কলার, শাহানু শোর অন এয়ারে আপনাকে সুস্বাগতম। মে উই নো আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন? নড়চড় একেবারে বন্ধ করে জমাট বাঁধার মতো স্থির হয়ে বসে রইল সাজ। নাতিশীতোষ্ণ পরিবেশের মতো শরীরের অদ্ভুতভাবে শীত অনুভব হচ্ছিল। শাহানুর হামিদের জবাব দেওয়ার ক্ষমতা ওর নেই। তবুও সাজের মনে হলো বাক প্রতিবন্ধী না হলেও আজ শাহানুরকে কিছু বলার ক্ষমতা থাকতো না ওর। কোনো উত্তর না পেয়ে শাহানুর ওপাশ থেকে আবারও বলল, হ্যালো, আপনি কি আমাদের সাথে আছেন? শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো। মৌ কান পেতেছিল আর সাজ চুপচাপ ফোনের দিকে চেয়েছিল। মুখ দিয়ে আওয়াজ করা তো দূর, নড়চড় অবধি করলো না ও। কলে কোনো সাড়া না পেয়ে তোফাইল বিরক্ত হলো। কল কাটার উদ্দেশ্যে রেকর্ডে হাত বাড়িয়েই বলল, ভালো মেয়ে বস। ফট করে তোফাইলের হাত ধরে ফেললো শাহানুর। না বুঝে তোফাইল ব্রু কুচকে বন্ধুর দিকে তাকালো। শাহানুর বোর্ডের বোতামগুলোর দিকে পলকহীন চেয়ে ওর হাত সরিয়ে দিল। তারপর কলের ভলিউম বাড়িয়ে হেড সাইডে 2 হাতে চেপে ধরলো কানে। 2 সেকেন্ডের ব্যবধানে হাসি ফোটে শাহানুরের চেহারায়। একটা বড় দম নিয়ে চেয়ারে হেলান দিয়ে বসেও চোখ বন্ধ রেখে সর্বোচ্চ নিশ্চিতভাবে বলল, চাউনি চুরির শব্দ সাইন ল্যাঙ্গুয়েজ শব্দ ঠিক ছিল। এখন কি নিঃশ্বাসের আওয়াজে তোমাকে বোঝানো অভ্যাস করে ফেলতে হবে সাজ?
মাশফিককে দেখে হাতের জ্বলন্ত সিগারেট নিচে ফেলে দিয়ে পায়ে পিষল শাহানুর। এমনিতেও কখনো ভাবনা চিন্তা করে না, কিন্তু ভুল করেও যদি আজও ভেবে দেখতো নিজের কাজে নিজেই অবাক হতো। কেননা শাহানুর হামিদ আজ প্রথমবারের মতো নিজের মা বোন ছাড়া অন্য কারোর সামনে সিগারেট নামিয়েছে। সবে ধরনের সিগারেটের সাথে ফোনের ওপর কথা বলা থাকা তোফায়েলও তোয়াক্কা করেনি। ও কেটে দিয়েছে কলটা। মাশফিকের দিকে পা বাড়িয়ে বর্ধিত হাসির সাথে শাহানুর বলল, আরে মাশফিক তালুকদার, তুমি এখানে? ফোনের সাথে ধরে পায়চারি করতে থাকা মাশফিক থামে। গলার আওয়াজ শুনেই যাকে চেনা যায় তাকে ঘাড় ঘুরিয়ে দেখার প্রয়োজন ওর ছিল না। তবুও মাশফিক পাশে তাকিয়েছিল, কিছুটা অপ্রস্তুত হয়ে, কিছুটা চকিত হয়ে। খাকি ট্রাউজার আর নেভি ব্লু টি শার্ট পরিহিত শাহানুর হামিদ তখন কলার নড়াচড়া দিতে দিতে ওর দিকে এগোচ্ছিল। ওর হাসিটা দেখে মাশফিকের শির দ্বারা সোজা হয়ে দাঁড়ায়। এখানে কোনো রকম গ্যাঞ্জাম চায় না ওর, কিন্তু সুযোগ থাকলে নিঃসন্দেহে এক ঘুষিতে শাহানুর হামিদের এই হাসি ভরা চেহারার নকশা বদলে দিত। বইঘরের কর্মচারীর মারফতে 2 দিন আগে সেখানে যে সাজে ছুটে বেরিয়ে যাওয়া আর তার পেছন পেছন শাহানুর হামিদ বেরিয়ে আসা, দুয়ে খবর পৌঁছেছিল মাশফিকের কাছে। আর স্বভাবতই ঘটনা শোনার সাথে সাথেই শরীরে আগুন ধরে গিয়েছিল ওর। কিছুদিন আগে ভালোবাসি বলা ছেলেটার কাছ থেকে ওর বোন কেন পালানোর মতো কোণে ছুটে পেয়ে তার কারণ মাশফিকের উষ্ণ মস্তিষ্কে খুব সহজে ধারণা করে নিয়েছিল। আর সেটা ছিল এটাই, কয়দিন ধরে কাছে না এসে বই ঘরে গিয়ে শাহানুর নির্ঘাত উত্তক্ত করেছে সাজকে। কি ঘটেছিল মাশফিক তার সাজকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেনি, উল্টো লজ্জা হচ্ছিল ওর। ওরা থাকা সত্ত্বেও সাজকে আবারও শাহানুরের মুখোমুখি হতে হলো, আর সেটাও এতদূর অবধি যে সাজকে বইঘর থেকে বেরিয়ে যেতে হয়েছে। মাশফিকের মাথায় ব্যাস এটাই ছিল, কি করে শাহানুরকে দামানো যায়। ওর ইচ্ছে ছিল পুনরায় শাহানুরের মুখোমুখি হওয়ার, কিন্তু তার আগেই মোশাররফ তালুকদার ছেলেকে অন্য খবর দেন। এক পরিচিত অফিস কলিগের ছেলের তরফ থেকে সাজের জন্য সম্বন্ধ এসেছিল তার কাছে। ছেলে আর তার পরিবার বিষয়ে কোনো ত্রুটি না পেয়ে স্ত্রীর পরপরই বড় ছেলেকে বিষয়টা বিয়ের সম্পর্কে অবগত করলেন তিনি। সাথে এটাও জানে তালুকদার পরিবারের আপত্তি না থাকলে ছেলে সাজের সাথে দেখা করতে চায়। বাবার কথায় এক বাক্যে রাজি হয়ে যায় মাশফিক। সম্মতি জানায় ছেলে তালুকদার নিবাসে আসা নিয়ে। ওর মত শুনে মোশাররফ তালুকদার সবার সামনে সাজের মতামত জানতে চেয়েছিলেন। অমত করেনি সাজ। নীরবে মাথা হ্যাঁ সূচক দুলিয়ে ধীরে সুস্থে নিজের ঘরে চলে গিয়েছিল ও। কথা ছিল সাজকে দেখতে ছেলেপক্ষ তালুকদার নিবাসে আসবে, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে রুবি এতে দ্বিমত করে বসে। ওর যুক্তি ছিল যে শাহানুর সাজকে ভালো না বেশি ইতিমধ্যে বাড়ি বয়স ওর বিয়ে ভেঙে গিয়েছে। তালুকদার নিবাসে সাজের আবারও কোনো সম্বন্ধ আসলে সে এবারে আরও বড়সড় ঝামেলা করার সাহস রাখে। তার চেয়ে ছেলেকে তালুকদার নিবাসের বাইরে কোথাও সাজের সাথে দেখা করালেই হয়। এই কথাটা রুবি আলাদা করে ব্যাস মাশফিককেই বলেছিল, আর ওর যুক্তিকে নজরআন্দাজ করতে পারেনি মাশফিক। আমলে নিয়েছিল সবটাই। সাজের সাথে পাত্রের বাসার বাইরে রেস্টুরেন্টে দেখা করানোর জন্য তালুকদারের পরিবারকেও রাজি করিয়েছিল, এবং এই কারণেই আজ মাশফিক এখানে আসা। দোতলার রেস্টুরেন্টে রুবি, আহি, আসিফ আর সাজ ছেলেপক্ষের জন্য অপেক্ষা করছে, আর ও নিচে এসে দাঁড়িয়েছে ছেলেপক্ষকে রিসিভ করার জন্য। আর এর মাঝে শাহানুর হামিদের আগমন। মাশফিকের হাত মুঠো হয়। শাহানুর হেলে ধুলে ওর সামনে এসে দাঁড়ালো। আশপাশ দেখে হাসিমুখে বলল, একা এসেছ? দাঁতে দাঁত চেপে রইল মাশফিক। নিজেকে সংবরণ করা ক্রমশ দায় হয়ে যাচ্ছে ওর। কত বড় কলিজা হলে এই ছেলে ওর কাছে সাজ এসেছে কিনা জানতে চায়। ওর এমন মুখ চেহারা দেখেই শাহানুর বুঝে গেল সাজ এসেছে ওর সাথে, এই জন্যই এত খেপেছে সে। আশেপাশে সাজ আছে ভেবে খুশি হয়ে যায় শাহানুর। মনে মনে ভেবেও নিল সাজের সাথে যে করেই হোক দেখা করবে একবার, মাশফিককে সামনেই বলবে। সিগারেট ছেড়ে দিয়েছে কদিনে, আর কোনো অভিযোগ থাকলে বলো। ভাবনার মাঝে মাশফিকের পেছনে হাত উঁচিয়ে হাই দিল। থাকা রমণীর দিকে চোখ পড়ে শাহানুরের। ও নিজের হাত উঁচালো। মাশফিক দেখলো মেয়েটার কাছাকাছি পৌঁছালে শাহানুর বেশ সন্দেহে তার সাথে ছেলেটাকে সাথে হাত মেলালো। হাই হ্যালো বলা ওকে দেখিয়ে বলল, মেট মাশফিক তালুকদার, সাজের বড় ভাইও। ও আপনি মাশফিক, নাইস টু মিট ইউ। মাশফিকের চেহারার রং কিঞ্চিত কমে এলো, বিস্ময়ের জায়গা করে নেয়। মেয়েটার চেহারাতেও আনন্দ ছিল। তার কাছে শাহানুর যে ওর নাম আগেই নিয়েছে তা বোঝাই যায়। শাহানুর এই নামের হাসির সমেত মেয়েটার পরিচয় দিল। ও মানহা, আমার এক্স, আর উনি ওর ফিয়ান্সে। মাশফিকের আবারও রাগ হয়। ওর এক দফা ইচ্ছে করছিল শাহানুরের গালে একটা বন চট্টা দিয়ে দিতে। কোনো ভদ্র ছেলে কখনো তার পছন্দের মানুষের বড় ভাইয়ের সাথে এক্সের পরিচয় করিয়ে দেয় না। কল আসে মাশফিকের ফোনে। শাহানুরের দিকে অগ্নিদৃষ্টি তাক করে ফোন কানে ধরে সরে গেল ও যতক্ষণ শাহানুরকে দেখেছিল শাহানুরও ততক্ষণ ওর দিকেই চেয়েছিল। পরে মাশফিক ফোনে মশগুল হয়ে শাহানুরের মানহার সাথে কথা বলে ব্যস্ত হয়ে যায়। দেশের বাইরের ডেডিগনেশন
ওয়েডিং প্ল্যান করছিল মানহারা। যেহেতু শাহনুরের বাইরে যাবার বিষয়ে সপাটে না জানিয়েছিল, তাই ওরাই এসেছে বিয়ের আগে একবার শাহনুরের সাথে দেখা করে নিতে। 3 তলার কফি শপের জন্য বিল্ডিংয়ের ভেতরে ঢোকার আগে আরও এক পলক মাশফিকের দিকে তাকালো শাহনুর। ওর সাথে ততক্ষণে আরও 3 জন এসে দাঁড়িয়েছে, 2 জন যুবক, এক রমণী। রমণী যে তার স্বামীর সাথে এসেছে তা তাদের পোশাকের মিল দেখেই বোঝা যাচ্ছিল। শাহনুরের চোখ ঠেকলো ফর্সা ফর্মাল গেটআপে আসা মাজার হ্যাংলা পাত্তা যুবকের দিকে, যে কিনা অকারণেই লাজুক হাসছে আর তার সাথে মাশফিকের অতিরিক্ত হাস্যজলের প্রকাশ পাচ্ছে। সে অদ্ভুত দৃশ্যটা দেখে কপাল কুঁচকে নিল শাহনুরের। মাশফিকের এমন গদগদ ভাব আর ছেলেটার এমন হাসার কারণ কি হতে পারে? তা যদি একবারের জন্য সে খেয়ালে আসতো, কখনোই এতটা হেয়ালিতে মানহার সাথে পা বাড়াতো না ও। বিল্ডিংয়ের বেশ কাছাকাছি দাঁড়িয়ে আছে সাজ। ও দৃষ্টি বিল্ডিংয়ের নিচে থাকা বাচ্চা ছেলে দুটোর দিকে। ছোট ছোট দুটো খেলনা হাতে নিয়ে রাখা 4-5টা বাচ্চা দুটোকে যমজ বলে মনে হচ্ছিল ওর। ওদের বাবা মা দুজন হাত ধরেছিল। বাচ্চার মা শপিং মলে কিছু একটা নিয়ে কথা বলছিল ওর স্বামীর সাথে। কথার মাঝেই লোকটা এক দফা স্ত্রীর কপালে আসা চুলগুলো কানে গুঁজে দিল। সুন্দর সাজানো ছোট্ট পরিবার দেখে হাসি ফোটে সাজের চেহারায়। আর ওর মনে দোয়া আসে, গোটা পৃথিবীর এমন সুন্দর হোক, সবাই এমন আদরে এমন সোহাগে। তুমি কিন্তু কিছুই বললে না সাজ। নিজের বাবা মা দুজনেই তাদের বাচ্চা সমেত বিল্ডিংয়ের ভেতর চলে এসেছিল। ওরা চায় চোখের আড়াল হলেই সাজের হুঁশ হয় ও ঠিক কোন পরিস্থিতিতে আছে। পারিবারিক সিদ্ধান্তের ওপর কিছু বলতে পারেনি বা বলার মতো কিছু পায়নি বলে এই মুহূর্তে সাজ পাত্রের সাথে দাঁড়ানো ছিল। কথাবার্তা বলার জন্য আলাদা ছাড়া হয়েছিল ওদের। অনেকটা সময় অন্যমনস্কভাবে কাটানোর পর পুরুষারি আওয়াজ কর্ণগোচর হওয়ায় কিছুটা চকিত হয়ে সাজ সামনে তাকায়। একদম সামনে দাঁড়ানো হ্যাংলা পাতলা দৈহিক গঠনের লোকটা তখন ওর দিকেই আগ্রহী। তার পরনের সাদা শার্টটা বিভিন্ন অংশে একরকম ফুলে ফেপে আছে। ওপরের ছাই রঙা কোটটা চোখে পড়ার মতো ঢিলাঢালা। জুসের গ্লাস ধরে রাখা হাতের কোনোই একভাবে কলিংয়ে ঠেকিয়ে সাজের মনে হলো সে গ্লাসটার ভর বহন করার লোকটা যেন কঠিন হয়ে গিয়েছে। মানুষটা প্রশংসক চাইলে দ্রুত পলক ফেলে চোখ নামিয়ে নিল সাজ। হাতে থাকা মোবাইলে টাইপ করলো। কি বা বলবো, বলতে তো পারি না। এতে স্যাড হওয়ার কিছুই নেই। মেয়েদের না বলাটা যে একটা গুণ, কেউ বলেনি তোমাকে? সাজ প্রসারিত চাইলো। বুঝলো না এই না বলার গুণ বলতে সামনের জন ঠিক কি বোঝালো। নিজের সব কষ্টকে চেপে যাওয়ায় বা আরেকজনের দোষকে খোলাসা না করা, নাকি অন্য কিছু? যদি প্রথমটা হয় তবে এই না বলা তো সাজের জন্য অভিশাপ। সেটার আন্দাজ কি সামনের জনের আছে নাকি নেই? সাজ অপ্রস্তুত হেসে লিখল, না, বলতে না পারাকে আমার পরিবার কখনো গুণ বোঝায়নি, বুঝিয়েছে এটা আমার শক্তি। না বলেও এই কঠিন পৃথিবীতে একটা গোটা জনম পার করে দেওয়া যায়। বলতে না পেরেও সবার মুখোমুখি হওয়া যায়, সব মোকাবেলা করা যায়। বলতে না পারাটা কখনো কোথাও কোনো বাধা হয়ে দাঁড়ায় না। স্ক্রিনে লেখাটুকু পড়া শেষ করতেই লোক খপ করে সাথে থেকে ফোনটা কেটে নিল। সাজ চমকায়। সামনের জন এবার বাঁকা হেসে বলল, আমি তাহলে গিয়ে বলি তুমি বিয়েতে রাজি। দেখি তো তুমি ওভার রিয়েক্ট না করে আমাকে বাধা দিতে পারো কিনা। সাজ হতবাক, কিন্তু ওর এই বিস্ময় ভাব কাটিয়ে ওঠার আগে ওর কানে আসে একটা বিরাট আওয়াজ, একটা বিস্ফোরণের মতো শব্দ। বিস্ফোরিত চোখে সাজ পাশে তাকিয়ে দেখলো গোটা রেস্টুরেন্টের কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। লোকজনের হাসি আড্ডা এক নিমেষে চিৎকার আর্তনাদে পরিণত হয়ে গিয়েছে। কেউ টেবিল উল্টে ফেলে দৌড়াচ্ছে, কেউ বেরোনোর পথ খুঁজে হুড়মুড়ি করছে। ভেতরের দিকে ছোট ছোট বিস্ফোরণ হয়েছে, কাঁচের জানলা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়েছে। সাজের টের পেতে অসুবিধা হয় না, রান্নাঘরের গ্যাস লাইটের আগুন লেগেছে আর তা এইদিকে টেবিলের কাপড় আর দেওয়ালের সাজসজ্জার অবধি ধরে গিয়েছে। জল ভরা চোখে অবিশ্বাস্য জ্বলতে থাকা আগুনের দিকে চেয়ে রইল সাজ। খেয়ালও করেনি ওর পাশের জন আরে বলে গায়েব হয়ে গেছে বেশ আগেই। ধোঁয়ায় কাশি আর শ্বাসকষ্ট শুরু হতেই কোত্থেকে মাশফিক ছুটে এসে হাত ধরল সাজের। বোনকে নিয়ে বাইরে ছুট লাগিয়ে বলল, সাজ চল এখান থেকে। অনিচ্ছায় ভাইয়ের সাথে দৌড়া গিয়েছিল সাজ। ও দৃষ্টি ছিল ওই আগুনের দিকে, ছোটাছুটি করতে থাকা মানুষগুলোর দিকে। কয়েক পা যেতেই সাজ টেনে ধরল ভাইকে। দাঁড়িয়ে গিয়ে অস্থির চিত্তে বুঝালো, বৌমা, আহি, ছোট কাক। ছোট কাকু আনছে ওদের, তুই চল। সাজকে সিঁড়ি অবধি আনে মাশফিক। তখনই আশেপাশে থেকে আর্তনাদ আওয়াজ আসে ওদের। দুই ভাই বোন দাঁড়িয়ে যায়। আগুন গোটা ফ্লোরে ছড়িয়েছে। ছোট বড় বিস্ফোরণের ফলে ওপর নিচের তলাতেও আগুন কম বেশি পৌঁছেছে, এমনটাও ধারণা করেছিল ওরা। শপিং মলের কাছের দেওয়ালের ওপারে আটকে ছিল কয়েকজন, সেখানে বাচ্চা ছিল কিছু। সাজ দেখলো কিছুক্ষণ আগেই ওর দেখা সেই সমস্ত বাচ্চা দুটো ছিল ওখানে। মাশফিকের পাশ দিয়ে একজন সেদিকে এগোচ্ছিল।
দৌড়ের ওপর সে মাশফিকের অনুরোধ করলো তার সাথে যেতে। একা সবাইকে আনা তার জন্য কঠিন। সাজ ভাইয়ের হাত থেকে তৎক্ষণাৎ হাত ছাড়িয়ে নেয়, ইশারায় বোঝায় ওখানে যাবার জন্য, বন্দীদের বাঁচানোর জন্য। বাকিটুকু ও একাই যেতে পারবে। আশেপাশ তাকিয়ে আগে হিসেব করলো মাশফিক। সিঁড়ি বেয়ে নামলেও এদিকটা নিরাপদ। সাজ আসলেই বেরিয়ে যেতে পারবে এখান থেকে। গালে হাত রেখে মাথা উপর নিচ রেখে বোনকে আশ্বস্ত করলো। সাজের চোখ থেকে জল গড়ায়। কিচ্ছুটি না বলে ব্যাস অসহায়ের মতো ভাইকে আগুনের মাঝে চলে যেতে দেখলো ও। সাজকে জোরপূর্বক ভবনের বাইরে বের করে আনা হয়েছিল। বাকি সবের মতো পাগল পাড়া হয়ে পরিবারকে খুঁজছিল ও। তফাৎ শুধু এতটুকুই, বাকিদের কান্না শোনা যাচ্ছিল আর সাজের কান্না ছিল শব্দহীন। জায়গাটা তখনও ফায়ার সার্ভিস পৌঁছায়নি। ভবন থেকে একের পর এক কোনো না কোনো অংশের মানুষকে বের করা হচ্ছিল। এর মাঝে দুজন লোক ধরাধরি করে রুবিকে বের করে আনে। অজ্ঞান চাচিকে দেখেই হুমড়ে পড়ল সাজ। গায়ে মৃদু চাপড় মারতে মারতে অস্পষ্ট আওয়াজ করছিল। চেষ্টা করছিল রুবির জ্ঞান ফেরানোর। অসহায়ের মতো দেখছিল আশেপাশের সবাইকে। বোঝাতে চাইছিল চাষির সাথে থাকা ছোট্ট বাচ্চা বোনটার কথা, কিন্তু সবাই যার যার মতো আহাজারি করছে, ছোড়াছুড়ি করছে। সাজ নিচে বসা অবস্থায় একজনের পা ধরে ফেললো। কাঁদতে কাঁদতে তার হাত থেকে পানির বোতলটা চাইলো। লোকটা সেটা দিল। চাচির চেহারায় দুবার পানি ছেটালো সাজ। রুবির জ্ঞান ফেরে। দুবার কাশি দিয়ে টালমাটাল শরীর নিয়ে উঠে বসতেই ওর হুঁশ হলো কোথায় আছে এবং সে কি ঘটেছে। আশেপাশে তাকিয়ে আহিকে দেখতে না পেয়ে রুহি তৎক্ষণাৎ চিৎকার কেঁপে উঠল।